ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট। হোপস অল ইউ আর ফাইন। আজকে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো সমাস। আপকামিং টিটেট এবং সিটেট বা যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে বেঙ্গলি সিলেবাসের একটি ইম্পর্টেন্ট টপিক হলো সমাস। আর এই সমাস থেকে একটা 1-2 নম্বর প্রশ্নের মধ্যে পরীক্ষার মধ্যে থাকে। এই বিষয়টিকে মাথায় রেখে সমাজটিকে খুব সহজ ভাষায় আপনাদের সামনে রিপ্রেজেন্ট করছি। আশা করি আপনাদের জন্য অনেকটা হেল্প হবে আপকামিং প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে দেখুন সমাস কোন ভাষা থেকে এসেছে। সমাস হচ্ছে তৎসম বা সংস্কৃত ভাষা থেকে, অর্থাৎ সংস্কৃত ভাষা থেকেই কিন্তু এই সমাস শব্দটা এসেছে। সংস্কৃত বা তৎসম কথা দুটোটার অর্থই কিন্তু সেম। সমাস কী ধরনের বা কী জাতীয় শব্দ? এটি একটি পারিভাষিক শব্দ। সমাসের কাজ কি? শব্দ গঠন। এটি শব্দতত্ত্ব বা রূপতত্ত্বে আমরা আলোচনা করতে পারি। সমাস প্রত্যয়সাধিত কৃৎপ্রত্যয় শব্দ যুগে গঠিত হয়। সমাসের অর্থ কি? সমাসের অর্থ হলো সংক্ষেপণ বা মিলন। অর্থাৎ সমাস কথার অর্থ হলো ছোট করা, ঠিক আছে, ছোট করা বা সংক্ষেপণ করা বা মিলন করে দেওয়া, এটা হলো সমাসের অর্থ। সমাসের বিপরীত অর্থ কি? বিচ্ছেদ বা বিগ্রহ। সমাসের রীতি কোথা থেকে নেওয়া হয়েছে? আমরা জানি সংস্কৃত ভাষা থেকে সমাস রীতি নেওয়া হয়েছে। সমাসের উদ্দেশ্য কি? বাক্যের পদের সংক্ষেপণ করা। শব্দ গঠনের প্রধান উপায় কয়টি? শব্দ গঠনের আমরা জানি প্রধান যে উপাদান সেটি হলো 3টি। কি কি শব্দ গঠনের প্রধান 3টি উপাদান হলো উপসর্গ, প্রত্যয় এবং সমাস। আর অপ্রধান হলো 3টি, একটা সন্ধি, বিভক্তি আর পদ পরিবর্তন। অপ্রধানভাবে এরা আছে আর প্রধানভাবে এরা আছে, এগুলো মনে রাখবে। প্রধান হলো 3টি, তার মধ্যে একটা সমাস, একটা প্রত্যয় আর একটা উপসর্গ। আর অপ্রধান হলো সন্ধি, বিভক্তি আর হলো পদ পরিবর্তন, ঠিক আছে। এরপরে দেখো একটা উদাহরণ দেখো। মৌ সংগ্রহ করে যে মাছি তাকে কি বলে? মৌমাছি। এখানে উদাহরণটা ভালো করে ফলো করো। মৌ সংগ্রহ করে যে মাছি তাকে বলে মৌমাছি। এখানে মাছি হলো পরপদ আর মৌ হলো পূর্বপদ, ঠিক আছে। অর্থাৎ এখানে দেখো মাছি মানে হলো পরপদ, উত্তরপদ, অন্তর্পদ বা শেষপদ। যে লাস্টে যে টপিকটি রয়েছে মাছি, সেটি কি? এটাকে আমরা 4টি নামে জানি। একটা হলো পরপদ, একটা হলো উত্তরপদ, একটা হলো অন্তঃপদ আর একটা হলো শেষপদ। এরপরে দেখো নেক্সট হলো এখানে দেখো পুরো ডিটেলস দেওয়া রয়েছে। মো মানে কি? এটা হলো পূর্বপদ আর মাছি ছিল আমাদের পরপদ। এখানে দেখো পূর্বপদ কি আছে? প্রথমত আছে। আর এখানে মো সংগ্রহ করে যে মাছি, এখানে যে প্রত্যেকটা লাইন, এই যে বড় লাইনটি রয়েছে মো সংগ্রহ করে মাছি, তাকে আমরা বলি সমসমান পদ, ঠিক আছে। এখানে দেখো মো এবং মাছি, অর্থাৎ এখানে যে শব্দগুলি আছে এদিকে মানে যে ব্যাস বাক্যের মধ্যে যে শব্দগুলি থাকে এগুলোকে আমরা কি বলি? সমসমান পদ বলে থাকি, ঠিক আছে। এর দেখো সংগ্রহ করে যে মাঝখানে যে জায়গাটা সংগ্রহ করেছে সেটাকে বলা হয় কি? মধ্যপদ, ঠিক আছে। আর মো সংগ্রহ করে যে মাছি, যে পুরো বাক্যটা, সেটাকে আমরা বলতে পারি সমাস বাক্য বা ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য, ঠিক আছে। এরপর নেক্সট দেখো, নেক্সট কি আছে? মৌমাছি। যে পুরো বাক্যটার পরে যে ছোট বাক্যটা তৈরি হচ্ছে, পুরো বাক্যটার পরে এখানে দেখো একটা ছোট বাক্য তৈরি হচ্ছে যে মৌ সংগ্রহকারী মাছি, অর্থাৎ মৌমাছি। মৌ সংগ্রহকারী মাছি মানে কি? মৌমাছি। এই যে মৌমাছিটা রয়েছে এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় সমস্ত পদ বা সমাস নিষ্পন্ন পদ। এখানে খেয়াল রাখবে বড় যে বাক্যটা সেটা হলো সমসমান পদ, আর যে ছোট যে শব্দটা বা ছোট যে শব্দ বা বাক্যটা যে সংক্ষেপে করে যেটা পাওয়া যায় সেটাকে বলা হয় সমস্ত পদ বা সমাস নিষ্পন্ন পদ। এরপর দেখো সমাসের প্রকারভেদ। সমাস প্রধানত কত প্রকার? আমরা জানি সমাস প্রধানত 6 প্রকার। কি কি? দ্বন্দ্ব, তৎপুরুষ, কর্মধারয়, দ্বিগু, অব্যয়ীভাব আর হচ্ছে বহুব্রীহি। এই 6টাকে আমরা মোটামুটি প্রধান সমাস বলি। আর মূলত সমাস 4 প্রকার, সেটা হলো দ্বন্দ্ব, তৎপুরুষ, অব্যয়ীভাব এবং বহুব্রীহি। কিন্তু আমাদের জানার দরকার হলো এটার দরকার নেই। আমাদের এটা জানা দরকার যে সমাস প্রধানত 6 প্রকার: দ্বন্দ্ব, তৎপুরুষ, কর্মধারয়, দ্বিগু, অব্যয়ীভাব আর হলো বহুব্রীহি। নেক্সট দেখো রবীন্দ্রনাথ কি বলেছিলেন? যে সম্প্রদানকারক এবং দ্বিগু সমাসকে অস্বীকার করেছেন, সেটা প্রয়োজন নেই। এখানে দেখো কোন সমাসের কোন পদ প্রধান। এখানে দেখো পূর্বে অব্যয় পরে দ্বিতক, এই লাইনগুলো মনে রাখবে। পূর্বে অব্যয় পরে দ্বিতক, উভয়ের দ্বন্দ্ব, নতুন বহুতে। এখানে দেখো দ্বি মানে হলো দ্বিগু, তো মানে হচ্ছে তৎপুরুষ, ক মানে হচ্ছে কর্মধারয়, অব্যয় মানে হচ্ছে অব্যয়ীভাব আর বহুত মানে বহুব্রীহি। এখানে দেখো পূর্বে অব্যয় পরে দ্বিতক, অবৈভাব সমাসের পূর্বপদ প্রধান পায়, অর্থাৎ এখানে নিচে লেখা হয়েছে দেখো অবৈভাব যে সমাসটা হচ্ছে তার পূর্বপদ প্রধান হয়। আর দ্বিগু, তৎপুরুষ এবং কর্মধারয়র এর পরপদটা কি হয়? প্রধান হয়। দ্বন্দ্ব সমাসের উভয় পদ প্রধান হয়, ঠিক আছে। আর বহুব্রীহি নতুন বা অন্য পদের পদ প্রধান, অর্থাৎ বহুব্রীহিতে একটা নতুন কোনো শব্দ, নতুন কোনো কিছু বোঝায়, অর্থাৎ সে নিজের অর্থ না বুঝিয়ে অন্যের কোনো অর্থ প্রকাশ করে, সে তাকে আমরা কি বলি? বহুব্রীহি সমাস বলি, ঠিক আছে। অর্থাৎ অব্যয়ীভাবের বিপরীত হলো দ্বিতক আর দ্বিতকের বিপরীত হলো অব্যয়ীভাব, ঠিক আছে। দ্বন্দ্বের বিপরীতে কি রয়েছে?
বহুব্রীহি এবং বহুব্রীহির বিপরীতে রয়েছে দ্বন্দ্ব। অর্থাৎ আমাদের এত কিছু দরকার নেই। দ্বিতক, দ্বিগু, তৎপুরুষ এবং কর্মধারয়ের মধ্যে পরপদ প্রধান, অব্যয়ীভাবে পূর্বপদ প্রধান, দ্বন্দ্বে উভয় পদ প্রধান অর্থাৎ পূর্ব পরপদ উভয় পদ প্রধান এবং বহুব্রীহিতে নতুন কিছু প্রকাশ পায়। নিত্য ও প্রাদি সমাসের ক্ষেত্রে কিন্তু পূর্বপদ প্রাধান্য পায়। এখন দেখো সংক্ষেপে সমাস চেনার কিছু উপায়। বাপ মা দ্বন্দ্ব সমাস, যেহেতু এখানে দুইটা পদই প্রধান তাই এগুলো দ্বন্দ্ব সমাসের উদাহরণ। আবার আরেকটা দিক হচ্ছে দেখো বাপের মা বহুব্রী, কেন পূর্বপদ পরপদ কোনোটা না বুঝিয়ে যেহেতু ভিন্ন অর্থ দিয়েছে। অর্থাৎ দেখো বাপের মা বলতে আমরা কি বুঝি, আমার বাবার মা মানে কি আমার দাদি বা আমার দিদা হয়, ঠিক আছে। তো এই যে দিদা সে কিন্তু বাপের মাকে না বুঝিয়ে বাপের মাকে কাকে বোঝাচ্ছে, দিদাকে বোঝাচ্ছে। তাহলে দেখো এটা একটা নতুন অর্থ প্রকাশ করছে। তো বহুব্রীহিতে কি হয়, যেহেতু ভিন্ন অর্থ প্রকাশ করে সেহেতু সেই সমাসটা কি দাঁড়ায়, বহুব্রীহি সমাস দাঁড়ায়। আর দ্বন্দ্ব সমাস কীভাবে হয়, কারণ বাপও একটা নাউন মাও একটা নাউন, অর্থাৎ নাউন প্লাস নাউন, এক মিনিট দেখো, নাউন প্লাস নাউন অর্থাৎ দুইটি নাউন যখন সমানভাবে থাকে, হ্যাঁ, তখন কিন্তু সেক্ষেত্রে আমরা সেটাকে দ্বন্দ্ব সমাস বলতে পারি। অর্থাৎ এই পূর্বপদেরও প্রাধান্য থাকে এবং পরপদেরও কিন্তু প্রাধান্য থাকে। পূর্বপদ এবং পরপদ উভয়ের প্রাধান্য থাকে এই সমাসটার মধ্যে, ঠিক আছে। এরপর দেখো দশানন। দশানন মানে কারে বোঝায়, আমরা রাবণকে বোঝাই। অর্থাৎ দশানন যে শব্দটা সেটা কিন্তু রাবণকে প্রকাশ করে, তাই এখানে বহুব্রীহি সমাস হয়েছে। এটা দেখো দশানন বলতে এখানে দেখো 10 আনন যার, ঠিক আছে। 10 আনন দ্বারা কাকে বুঝি, আমরা রাবণকে বুঝি। তো রাবণকে বুঝি এখানে যেহেতু নতুনত্ব প্রকাশ হয়েছে তাই সেটি বহুব্রীহি। আবার দেখো চৌরাস্তা, চৌরাস্তা মানে দ্বিগু, চৌরাস্তার মানে কি 4টি রাস্তার সমাহার, পূর্বপদের সংখ্যা এবং পরপদে অর্থ প্রদান হলে তাকে দ্বিগু সমাস বলে। তো পূর্বপদ দেখো 4টি রাস্তার সমাহার, এখানে দেখো 4টি রাস্তার সমাহার, এখানে রাস্তাটার প্রাধান্য বেশি, তাই অর্থাৎ পরপদের প্রাধান্য বেশি। এবং মানে 4টি সংখ্যা যদি থাকে, যদি কোনো শব্দের মধ্যে সংখ্যা বোঝায় এবং পরপদের প্রাধান্য থাকে সেই ক্ষেত্রে কিন্তু সেটা হয়েছে কি দ্বিগু সমাস। যেমন সপ্তাহ এটাও দ্বিগু সমাস, পঞ্চনদী এটাও দ্বিগু সমাস, আমিষ পুষ্টি আছে যার এমনটা, ঠিক আছে। আবার দেখো নিরামিষ, আমিষ নেই এমনটা, তো অব্যয়ীভাব সমাস। এখানে কি দেখো, আমিষ একটা জিনিস আর নিরামিষ একটা জিনিস। নিরামিষ নি উপসর্গটা যখন ব্যবহার করা হয় এরকম অব্যয়সূচক যখন কোনো পদ ব্যবহার করা হয়, অর্থাৎ পূর্বে অব্যয়ীভাব মানে পূর্বে অব্যয় থাকবে এবং তারই অর্থ অর্থাৎ পূর্ব পদেরই অর্থ প্রাধান্য পাবে, সেক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করব কি অব্যয়ীভাব সমাস। এরপর দেখো যে পদগুলি পরিবর্তন করা যায় না সেগুলিকে বলা হয় অব্যয়সূচক পদ। আমরণ অব্যয়ীভাব সমাস, কেন, এর আগে দেখো উপসর্গ দ্বারা যুক্ত রয়েছে। যেমন সোনার বাংলা এটা হলো সম্বন্ধ তৎপুরুষ সমাস, এখানে বিভক্তি ব্যবহার করেছে অন্তস্থ, অর্থাৎ বিভক্তি পরপদ প্রধান হলে তৎপুরুষ সমাস হয়। অর্থাৎ পরপদ যদি বিভক্তিটা প্রধান হয়ে থাকে তখন সেই ক্ষেত্রে কিন্তু সেটা তৎপুরুষ সমাস হয়ে থাকে। যখন তৎপুরুষ সমাস বোঝাবো সেই ক্ষেত্রে তৎপুরুষ সমাস সম্পর্কে আজকে তোমাদেরকে ডিটেলস জানিয়ে দেওয়া হবে। দেখো সিংহাসন, এখানে দেখো সিংহাসন, এখানে আসনটার প্রাধান্য বেশি, সিংহটার প্রাধান্য বেশি না, সিংহ চিহ্নিত আসন, সিংহাসন এটা হলো কর্মধারয় সমাস যেখানে পরপদের অর্থ প্রদান হয়। এরপর দেখো দুটি পদের অর্থ প্রদান হলো, দুটি পদের যদি অর্থ পূর্বপদ এবং পরপদ দুটি পদের যদি অর্থ সমানভাবে প্রকাশ পায় সেটা দ্বন্দ্ব সমাস। দুটি পদের অর্থ প্রদান না হয়ে অন্য কিছু বোঝালে সেটি হলো বহুব্রীহি। আমি বারবার বলেছি যে নতুন কিছু যদি প্রকাশ করে সেটি হলো বহুব্রীহি। পূর্বে উপসর্গ এবং তারই অর্থ প্রদান থাকবে, অর্থাৎ প্রথমে উপসর্গ থাকবে এবং তারই অর্থই প্রকাশ করবে, অর্থাৎ পূর্বপদ প্রাধান্য থাকবে এবং সে মূল শব্দকে পরিবর্তন করে দেবে, তাকে বলা হয় অব্যয়ীভাব। পূর্বে সংখ্যা ও পরপদের অর্থ প্রদান হবে সেটা হলো দ্বিগু, এবং পূর্বপদের সাথে বিভক্তি পরপদ প্রধান হবে সেটা হলো তৎপুরুষ সমাস, এবং পূর্বে বিভক্তি এবং সংখ্যা নাই সেটা হলো পরপদের অর্থ প্রদান, অর্থাৎ হলো কর্মধারয় সমাস। অর্থাৎ আজকে আমি সমাসটার বেসিক টপিকটা আলোচনা করেছি। আগামী দিন তোমাদেরকে কর্মধারয় সমাস পড়াবো এবং ধীরে ধীরে প্রত্যেকটা সেশন করাবো। আশা করি তোমাদের জন্য অনেকটা হেল্প হবে আপকামিং টিটেড প্রিপারেশনের ক্ষেত্রে। যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট, লাইক এবং শেয়ার তো অবশ্যই করবে। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে।